অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টন, ডক্টর শাখাওয়াতকে সরিয়ে স্বরাষ্ট্রের দায়িত্বে জাহাঙ্গীর আলম, পরিকল্পনা ও শিক্ষায় ওয়াহিদুদ্দিন মাহমুদ, তথ্য সামলাবেন নাহিদ। 16 জুলাই থেকে 11 আগস্ট বাংলাদেশে শিশুসহ 650 জন মারা গেছে। তথ্য জাতিসংঘের। হকার হত্যা মামলায় 8 দিনের রিমান্ডে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল। কারিগর ছিলেন তিনি, জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। মোহাম্মদপুরের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান, 3 কোটি নগদ টাকা সহ বিপুল বিদেশি মুদ্রা উদ্ধার। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে শিগগিরই নেওয়া হবে বিদেশে, জানিয়েছেন মির্জা ফখরুল। ম্যাডাম, অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসা করতে। গুলশানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাদের বৈঠক। আমন্ত্রণ, যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নতুন 4 উপদেষ্টার মন্ত্রণালয় বন্টন সহ আরও কয়েকজনের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনকে সরিয়ে স্বরাষ্ট্রের দায়িত্বে দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে। পরিকল্পনা ও শিক্ষা সামলাবেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্যের দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম। এর আগে বিকেলে নতুন 4 উপদেষ্টাকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব নেয়ার 8 দিনের মাথায় কলেবর বাড়ল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের। আমি সশস্ত্রচিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনের দরবার হলে নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতা উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না। নতুন 4 উপদেষ্টা হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, বর্তমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব ফাউজুল কবির খান। শপথের আনুষ্ঠানিকতা শেষে নতুন 4 উপদেষ্টা সহ বঙ্গভবনে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রায় 1 ঘণ্টার বৈঠকে সংস্কার কার্যক্রম ও মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এদিকে রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত, মোহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। যেসব উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে তাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। বাড়তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন 7 উপদেষ্টা। এর মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়ার পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।
অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে একটি হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। চাকরি থেকে সরিয়ে দেওয়ার ১০ দিন পর নিউ মার্কেট থানা এলাকায় হকার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। ব্যক্তিগত নিরাপত্তার জন্য সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়ার পর বৃহস্পতিবার রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আন্দোলনে ছাত্র জনতা হত্যার অভিযোগ ছাড়াও শাপলা চত্বরে হেফাজত নেতাকর্মীদের হত্যার পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। হাজারো আসামিকে যিনি রিমান্ডে নিয়েছিলেন তিনিই এখন রিমান্ডে। আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম ক্ষমতাধরদের একজন ছিলেন জিয়াউল আহসান, সব মহলে যিনি র্যাবের জিয়া নামে পরিচিত। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরদিনই কর্মকর্তাদের মধ্যে সবার আগে চাকরি হারান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। শুক্রবার বিকেলে সিএমএম কোর্টে হাজির করা হয়। নিউ মার্কেট থানায় ফুটপাত ব্যবসায়ী শাহজাহান হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এজলাসে রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, সাবেক কর্মকর্তা জিয়া বহু গুম, খুন, ক্রসফায়ারের সাথে জড়িত। সবশেষ দেশে গণহত্যার রক্ত লেগে আছে তার হাতে। তখন জিয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। জিয়াউল হাসান এ সময় বলেন, তিনি সবশেষ যে বাহিনীতে কাজ করতেন তাদের কোনো অস্ত্র ছিল না, আন্দোলনে গুলি চালানোর কোনো কমান্ড তিনি দেননি। এ সময় পুলিশের তদন্তকারীরা শুধু ছাত্র জনতাকে হত্যা নয়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যার পরিকল্পনায়ও জিয়া জড়িত বলে উল্লেখ করেন। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। এই মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতে জিয়াউল হাসানের পক্ষে যে আইনজীবী ছিলেন তিনি গণমাধ্যমের সামনে আসেননি। ৮ দিন রিমান্ড মঞ্জুরের পর জিয়াকে আবারও কড়া নিরাপত্তায় সিএমএম আদালতের গারদে রাখা হয়। পরে প্রিজন ভ্যান ও মাইক্রোবাসের বহর নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। একই মামলায় রিমান্ডে রয়েছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। ২০০৯ সালে মেজর অবস্থায় র্যাব ২ এর উপ অধিনায়ক পদে যোগ দেন জিয়াউল হাসান। এরপর আর সেনাবাহিনীতে ফেরত যাননি। ছিলেন র্যাবের গোয়েন্দা পরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, এনএসআইয়ের পরিচালক, চাকরি যাওয়ার আগ পর্যন্ত ছিলেন এনটিএমসির মহাপরিচালক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আন্দোলনের সময় শিক্ষক হত্যার ঘটনায় তাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেছেন মামলার বাদী। পাশাপাশি আওয়ামী লীগের আরও ৯৯ জনকেও আসামি করা হয়েছে। এদিকে চাঁদপুরের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দেপুমণি এবং তার ভাই সহ ১৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৪ আগস্ট বগুড়ার সাতমাথা এলাকায় আন্দোলনের সময় শিক্ষক সেলিম হোসেনের উপর হামলা হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ছেলে হত্যার ঘটনায় সকালে বগুড়া সদর থানায় মামলা করেন সেকেন্দার আলী। এতে আওয়ামী লীগের ১০১ জন নেতাকর্মীকে আসামি করেছেন তিনি। নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করা হয়েছে। আমার ছেলে আওয়ামী লীগের ছেলে পেলে সব ধরে একেবারে আহত করে মেরে ফেলছে। উচ্চ বিচার চাই আমি। আসামির তালিকায় রয়েছেন বগুড়া পৌরসভার ৮ কাউন্সিলর, ৫ উপজেলা চেয়ারম্যান এবং ১০ ইউপি চেয়ারম্যান। রয়েছেন সাবেক ২ সংসদ সদস্য। সেকেন্দার আলী বাদী হয়ে আমাদের সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং রাগিবুল হাসান রিপু, মুজিবুর রহমান মজনু সহ ১০১ জনকে এজাহার নামে আসামি করে এবং অজ্ঞাতনামা সহ এজাহার দায়ের করার পরে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। চাঁদপুরে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তার ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপু সহ ১৭০০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক। এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই জেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। দীপুমণি ও তার ভাইয়ের নির্দেশে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ হয়েছে। হামলা যারা চালাইছে তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বা যুবলীগ এই টাইপের চিহ্নিত করা গেছে সিসি ক্যামেরার মাধ্যমে। কিন্তু আসলে যে হামলাটা হয়েছে এটা অতর্কিত হামলা। কি কারণে, কেন, এমন কি হইল যে আমাদের জেলার সভাপতির বাড়িটা ভাঙচুর করা হইলো, প্লাস আমাদের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হইলো, প্লাস আমাদের অন্যান্য নেতা কর্মীর বাসাও ভাঙচুর করা হয়েছে। মামলায় ৫১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত হিসেবে ১২০০ জনকে আসামি করা হয়েছে। রাহিম সারোয়ার,
যমুনা নিউজ। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় প্রাণ হারিয়েছেন 650 মানুষ, যে তালিকায় 32 জনই শিশু। এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন OCHR। এতে বলা হয় 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত এসব হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত মারা গেছেন 400 জন, আর 5 থেকে 6 আগস্টের সহিংসতায় মৃত্যু হয়েছে 250 মানুষের। এসব হত্যাকাণ্ডের তালিকার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসেব এবং আন্দোলনকারীদের মুভমেন্ট সোর্সকে গণ্য করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। 10 পৃষ্ঠার ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথাও বলা হয়েছে। মোহাম্মদপুরের বাবর রোডের একটি ফ্ল্যাটে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেছে। স্থানীয়রা জানিয়েছে, বাসাটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের। তবে অভিযানের সময় বাসায় ছিলেন না সাবেক ওই কর্মকর্তা। শুক্রবার বিকেলে স্থানীয়দের দৃষ্টি ছিল মোহাম্মদপুরের বাবর রোডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের এই বাসাটিতে। সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। ঘণ্টাখানেক ধরে চলে তল্লাশি। এ সময় বাসার বিভিন্ন স্থান থেকে নগদ 3 কোটি টাকা ও 10 লক্ষ সমপরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের ডলার, চীন, কোরিয়া, সৌদি ও মালয়েশিয়ান মুদ্রা। উদ্ধার করা হয় স্বর্ণালংকার ও প্রাইস বন্ড। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের কিছু আগে থেকে সাদা পোশাকে সেখানে অভিযান চলে। পরে তারা সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। ওনারা চলে গেল, সাথে দেখলাম ছোট ছোট ব্যাগ, কারোর পকেটে টাকা, কেউ ওই যে ব্যাগ ইয়েগুলা বক্সগুলা খুলতেছে, স্বর্ণ পকেটে নিচ্ছে, মানে লুটের মতো। জাস্ট একটা গ্রুপ প্রথম পরিচয় দিচ্ছে আমরা দুদুকের, দ্বিতীয় ওই গ্রুপটারে যখন বললাম দুদু করে আপনার সাথে পুলিশ কোথায়, আপনার কোটি কোথায়, তাহলে আপনার জব্দ তালিকা নিচ্ছেন, তখনই অনেকে বাইর হয়ে যাচ্ছে। ভাইয়ের সন্দেহ হওয়ার পরে নিচে এসে আমাকে বলল, তুমি আর্মিদেরকে খবর দাও। আর্মিদেরকে খবর দিয়ে আর্মিদেরকে নিয়ে এখানে আসো। তবে অভিযানের বিষয়ে গণমাধ্যমে কথা বলেননি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। মোহাম্মদ শাহ কামাল 2020 সালের 29 জুন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজ সহ বিভিন্ন উৎস থেকে অর্থ গ্রহণের অভিযোগ ছিল। হাসিবুল করিম, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জানিয়েছে, শুক্রবার ফোনালাপ হয় এই দুই নেতার মধ্যে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। বলেন, নোবেলজয়ী ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। আলোচনায় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি এলে ডক্টর ইউনূস জানান, দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা অন্তর্বর্তী সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ। ফোনালাপের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। ফোনালাপের পরপরই এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজস্ব অ্যাকাউন্টে এই নিয়ে পোস্ট করেন বিজেপি প্রধান। আগামী 24 ঘন্টার মধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আহতদের সাথে দেখা করার পর একথা বলেন তিনি। ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের 10 দিন পার হয়েও আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে না পারাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা বলেও মন্তব্য করেন হাসনাত। দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সবার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এই সমন্বয়ক। এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল শুরুতেই এসে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের জন্য আমাদের যেটাকে আমরা বলি ওয়ান স্পট যে সলিউশন, অনশট যে সলিউশন, এই অনশট সলিউশন নিশ্চিত করা। কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি আজকের এই দিনে দাঁড়িয়েও আমরা পূর্ণাঙ্গ আহতদের কোনো লিস্ট পাইনি, পূর্ণাঙ্গ যারা শহীদ হয়েছে তাদের লিস্ট পাইনি। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর সহ কয়েকটি স্থানে অপ্রীতিকর ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারো সম্পৃক্ততা পাওয়া গেলে
ব্যবস্থা নেওয়া হবে। এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে সম্মান দিতে হবে, ব্যক্তিগত শোক প্রকাশে বাধা দেওয়া যাবে না। ট্রাফিক পুলিশ সড়কের দায়িত্ব নিয়েছে, তাই শিক্ষার্থীদের সরে আসারও আহ্বান জানিয়েছেন এই সমন্বয়ক। জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য তাদেরকেও আমাদের ততটুকু সম্মান দিতে হবে। একইভাবে শেখ মুজিবুর রহমান যতটুকু সম্মান তার প্রাপ্য তাকেও ততটুকু সম্মান দিতে হবে। আজকে 24 সালে যা হয়েছে এটা 24 সালের ঘটনা, বিগত 16 বছর ধরে হয়েছে তার ঘটনা। সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয়। কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এই সময় বক্তারা বলেন, ভারতে মৌমিতার সঙ্গে যা হয়েছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজে মেয়েদের অবস্থা কোথায় গিয়েছে। ধর্ষকের কাছ থেকে নারী, পুরুষ কিংবা বৃদ্ধ কেউই মুক্ত নন। তারা বলেন, ধর্ষক কখনোই মানুষ হতে পারে না। এ সময় তারা ভারতের আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিসি ভবন, শহীদ মিনার হয়ে আবারও রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচি শেষে মৌমিতার শোকে 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। কোন ধরনের মানসিকতা মানুষের মধ্যে তৈরি হলে আরেকটা মানুষের সাথে, সে নারী কিংবা পুরুষ, আরেকটা মানুষের সঙ্গে এই ধরনের কাজ করতে পারে? এখানে তো আসলে নারীদের ধর্ষণের কথা। আপনারা নিজেদের এরিয়াতে, নিজেদের পেরিফেরিতে, নিজেদের বন্ধুদের জিজ্ঞেস করবেন, ছোট ভাইদের জিজ্ঞেস করবেন, তারা জীবনে কতবার ব্যাড টাচের শিকার হয়েছে। একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে দেখবেন তারা জীবনে কতবার বলাৎকারের ভয়ের মধ্যে দিয়ে গিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে। শুক্রবার সকালে নয়াপল্টনে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভাসমান অবস্থায় আছে দেশ, যে কোনো মুহূর্তে ভারতে বসে থাকা শেখ হাসিনা সুযোগ নিতে পারে। বলেন, চক্রান্ত অব্যাহত রয়েছে, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করছে একটি পক্ষ। মির্জা ফখরুল বলেন, প্রতি এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করে সবকিছু রক্ষা করতে হবে। জানান, জনগণের অর্জন নষ্ট করতে নতুনভাবে ফ্যাসিবাদ সৃষ্টির শঙ্কা আছে। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে, সংগ্রাম জারি থাকবে। বিএনপি মহাসচিব বলেন, সংখ্যালঘুরা আমানত, তাদের খেয়ানত করা যাবে না। বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে হিন্দু সহ অমুসলিম নাগরিকদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করা হয় বৈঠকে। তারা এ সময় নাগরিকদের উপর জুলুম নির্যাতন বন্ধের দাবি জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। বিএনপির পক্ষ থেকে অমুসলিম নাগরিকদের পাশে থাকার কথা বলেন নেতারা। বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন। যদি বিএনপির কথা বলে কেউ অপকর্মের সাথে জড়িত থাকে, তাদের নাম ও অভিযোগ দিলে দলগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নেতারা। গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাতে ঢাকা রাজশাহী রেল লাইনে ট্রেনটির পেছনের বগি লাইনচ্যুত হয়। পরে বগিটি রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। উদ্ধারকারী টিমকে খবর দেওয়া হয়েছে। এরই মধ্যে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে চিত্রা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস দুইটি ট্রেন আটকা আছে। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে। এবার নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম, এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার বিকেলে এরপর কি হবে শীর্ষক অংশগ্রহণমূলক গণপাঠ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি। অন্যদিকে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদের কথা ভুলে গেলে দেশে বৈষম্য দূর হবে না বলে মন্তব্য করেন সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের আহ্বায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বলেন, এখন যে সরকার রয়েছে সেটি অন্তর্বর্তীকালীন সরকার। তাদের দায়িত্ব ভোটের পর নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।